মনস্টার, বিশেষ করে মুভি মনস্টার বললেই সবার প্রথমে আমাদের মাথায় নাম আসে গডজিলা আর কিংকং এর। সেই 1954 সাল থেকে আমরা গডজিলাকে বড় পর্দায় দেখে আসছি, আর কিংকংকে সেই 1933 সাল থেকে। গডজিলা জাপানি আর কিংকং আমেরিকান। তবে একটা লড়াই মনস্টার ফ্যানদের মধ্যে আজ চলে আসছে, সব থেকে আইকনিক এই দুই মনস্টারদের মধ্যে কে বেশি শক্তিশালী? তারই উত্তর আজ আমরা পাবো গডজিলা বনাম কং মুভির এক্সপ্লেনারে। 2021 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভি লেজেন্ডারি স্টুডিওদের মনস্টারভার্সের চতুর্থ মুভি। এর আগের সব মনস্টারভার্সের মুভিগুলোর মুভি এক্সপ্লেন চ্যানেলে আছে, ওগুলো আগে দেখে নিয়ে এই মুভি এক্সপ্লেনারটা দেখলে আগ্রহও বাড়বে, অনেক জটিল জিনিস বুঝতেও সহজ হবে। মুভি শুরু হয় কংকে দেখিয়ে। সে ঘুম থেকে উঠেছে, ব্যাকগ্রাউন্ডে আমরা গান শুনতে পাই। সে উঠে ঝর্ণায় স্নান করতে যায়, কিছু একটা গন্ধ শুকিয়ে সে একটা গাছ উপড়ে সেটা দিয়ে একটা বর্ষা বানায়। আমরা দেখি একটা বাচ্চা মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা শুধুমাত্র দর্শকদের শোনার জন্য না, জঙ্গলে আসলে এই গাছে লাগানো বক্স থেকে ওই গান বাজছে। বাচ্চা মেয়েটা কংয়ের কাছে যায় আর একটা কংয়ের পুতুল তুলে ধরে। কং সেটাকে দেখে, তারপর রেগে গিয়ে গাছের গুঁড়িটা ছুঁড়ে মারে আকাশে, আর আমরা জানতে পারি ওটা আকাশ না, ডিসপ্লে। ডক্টর আইল্যান্ড এবং হোরসের মধ্যে কথোপকথন থেকে আমরা জানতে পারি এটা একটা কৃত্রিম পরিবেশ, যেটা স্কাল আইল্যান্ডে বানানো হয়েছে। যে ঝড়টা এতদিন স্কাল আইল্যান্ডকে ঘিরে রেখেছিল সেটা দ্বীপের মধ্যে ঢুকে পড়েছে, কংকে বাঁচাতেই এই আয়োজন। হরস আইল্যান্ডকে বলে এই কৃত্রিম পরিবেশে কংকে আর বেশি দিন রাখা যাবে না, কং দিন দিন আরো বড় হচ্ছে, স্কাল আইল্যান্ডের বাইরে তাকে নিয়ে যেতেই হবে। ডক্টর আইল্যান্ড জবাব দেয় এই স্কাল আইল্যান্ড আর স্কাল আইল্যান্ডকে ঘিরে থাকা ঝড়ই কংকে গডজিলা থেকে দূরে রেখেছে। কং যেই মুহূর্তে দ্বীপের বাইরে পা রাখবে গডজিলা কংকে মারতে আসবে। একটা গ্রহে দুটো আলফা প্রজাতি কখনোই থাকতে পারে না। সেই সময় বাচ্চা মেয়েটা ডক্টর আইল্যান্ডের কাছে আসে আর ইশারায় বলে কং রেগে আছে। আইলিনও ইশারায় তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে, অর্থাৎ বাচ্চা মেয়েটা কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। আইলিন হরসকে বলে কংকে স্কাল আইল্যান্ডের বাইরে নিয়ে যাওয়া আর কংকে মৃত্যুদণ্ড দেওয়া একই ব্যাপার। হরস উত্তরে বলে আইলিন কি মনে করে কিং নিজেকে রক্ষা করতে পারবে না? আইলিন তাতেও রাজি হয় না। তারপর আমরা চলে আসি বার্নি হাইসের কাছে। সে ইন্টারনেটে টাইটানসদের নিয়ে পডকাস্ট করে। টাইটান হলো মনস্টারদের অপর নাম, আর পডকাস্ট হলো বর্তমান যুগের রেডিও শো। আমরা জানতে পারি তার এপেক্স সাইবারনেটিক্স কোম্পানির উপর সন্দেহ। সে 5 বছর ধরে গুপ্তচর হয়ে কাজ করছে এপেক্স সাইবারনেটিক্সে। সে আজ ফ্লোরিডার এপেক্স ফ্যাসিলিটিতে গিয়ে এপেক্সের লোকানো সব তথ্য চুরি করবে। তারপর আমাদের পরিচয় হয় এপেক্স সাইবারনেটিক্স কোম্পানি আর তার মালিক ও পরিচালক ওয়াল্টার সিমেন্সের সাথে। বার্নি এপেক্সের ফ্যাসিলিটিতে ঢুকে পড়ে। একজন বাথরুমে যাওয়ায় তার কম্পিউটার থেকে এপেক্সের সব গোপন তথ্য ডাউনলোড করে নেয়। সে সাব লেভেল 33 এর সম্বন্ধে জানতে পারে। এমন সময় অ্যালার্ম বেজে ওঠে। বার্নি নিজে ধরা পড়ে গেছে ভেবে ঘাবড়ে যায়, কিন্তু জানতে পারে অ্যালার্ম টাইটান ওয়ার্নিং, অর্থাৎ কোনো টাইটান শীঘ্রই আক্রমণ করতে চলেছে। আমরা দেখি গডজিলাকে সমুদ্র থেকে উঠে আসতে। সে খুব রেগে। মিলিটারি ফাইটার জেট গডজিলাকে আক্রমণ করে, কিন্তু গডজিলা সেগুলো এপেক্স ফ্যাসিলিটি সমেত ধ্বংস করতে থাকে। ভিতরে বার্নি সাব লেভেল 33 এ যাওয়ার রাস্তা পেয়ে সেদিকে যায়। সেখানে কিছু গার্ড তাকে ধরতে যাবে, এমন সময় গডজিলার অ্যাটমিক ব্রেথ এসে পড়ে এপেক্সের ফ্যাসিলিটিতে। বার্নি কোনো রকমে বেঁচে যায়। সে অজ্ঞান হয়ে যাওয়ার আগে ধ্বংসপ্রাপ্ত এপেক্স সাইবারনেটিক্সের সাবফ্লোর 33 এ বিশাল একটা লোহার গোলক দেখতে পাই। পরের সিনে আমরা দেখি ম্যাডিসন ক্লাসরুমে খবরের মাধ্যমে ফ্লোরিডার প্রিন্সিকোলায় গডজিলার আক্রমণ সম্বন্ধে জানতে পারে। আমরা খবরের মাধ্যমে এও জানতে পারি গডজিলা প্রিন্সিকোলাতে কেবলমাত্র এপেক্সের সাইবারনেটিক্সের হেডকোয়ার্টারই ধ্বংস করেছে। আমরা দেখি ম্যাডিসন তার বাবার সাথে ফ্লোরিডার প্রিন্সিকোলার ত্রাণ শিবিরে দেখা করে এবং তার বাবাকে বোঝানোর চেষ্টা করে গডজিলা অকারণে কখনোই মানুষের উপর আক্রমণ করবে না। সেটা তার বাবা ভালোই জানে। গিডোরার হাত থেকে সে বাঁচিয়েছে আমাদের, কিন্তু মার্ক উত্তরে জানায় মানুষের মতো বাকি জন্তুরাও সময়ের সাথে পাল্টে যায়। এই আক্রমণের পর পৃথিবীর সব দেশের সরকার গডজিলাকে নিয়ে চিন্তিত। সবার প্রথম চিন্তা গডজিলাকে থামানো। ম্যাডিসন সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর সে বাড়িতে এসে বার্নির পডকাস্ট শোনে। বার্নি বলে সে জানে গডজিলা অকারণে আক্রমণ করেনি, সে কেবল এপেক্স সাইবারনেটিক্সের হেডকোয়ার্টার ধ্বংস করলো কেন। তার পরের সিনে আমরা চলে যাই পেনসিলভেনিয়ার ডিনহাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমাদের পরিচয় হয় ডক্টর নেথন লিন্ডের সাথে। ওয়াল্টার সিমেন্স আর তার সঙ্গী এবং এপেক্সের চিফ টেকনিক্যাল সুপারভাইজার রেন সেরিজাও দেখা করতে এসেছে ডক্টর লিন্ডের সাথে। রেন সেরিজাওয়া ইশিরো সেরিজাওয়ার ছেলে। মুভিতে বলা হয়নি, তাও আমি জানি তাই বলে দিলাম। ডিরেক্টর নাকি মুভিতে বলতে ভুলে গিয়েছিলেন। ওয়াল্টার আর ডক্টর লিন্ডের কথোপকথন থেকে আমরা জানতে পারি ডক্টর লিন্ডের থিওরি অনুযায়ী সকল টাইটানদের জন্ম হলো আর্থে। এপেক্সের স্যাটেলাইট পৃথিবীকে স্ক্যান করেছে আর হলো আর্থের প্রমাণ পেয়েছে, সাথে সন্ধান পেয়েছে বিপুল এক শক্তির উৎসের। এই শক্তি আর গডজিলার শক্তি হুবহু একই রকম, অর্থাৎ গডজিলা তার শক্তি হলো আর্থের এই উৎস থেকেই পায়। এই শক্তি যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তা ব্যবহার করে গডজিলাকে হারানো যেতে পারে। হলো আর্থে যেতে ডক্টর লিন্ড তাদের সাহায্য করতে পারে, কিন্তু লিন্ড জানায় সে তো আর মনার্কের সাথে যুক্ত নয়, তাছাড়া হলো আর্থে ঢোকা অসম্ভব। আমরা জানতে পারি লিন্ডের দাদা হলো আর্থে ঢুকতে গিয়ে মারা গিয়েছে। ওয়াল্টার লিন্ডকে বলে তাদের কাছে বিশেষ এক ধরনের উড়োজাহাজ আছে যা হলো আর্থের মাধ্যাকর্ষণের পাল্টে যাওয়া সহ্য করতে পারবে, এর নাম হিভ। লিন্ড আশা পায় এবং বলে সব প্রাণী তাদের জন্মস্থানের প্রতি আসক্ত, তাই কোনো মনস্টারই পারবে তাদের হলো আর্থের রাস্তা দেখাতে। লিন্ড একজনকে চেনে যার মনস্টারের সাথে খুব ভালো সম্পর্ক আছে। পরের সিনে আমরা দেখি লিন্ড ডক্টর আইলিনের সাথে দেখা করতে এসেছে স্কাল আইল্যান্ডে কংয়ের কন্টেইনমেন্ট সাইটে। লিন্ড ডক্টর আইলিনকে বোঝানোর চেষ্টা করে কং হলো আর্থেরই বাসিন্দা। স্কাল
আইল্যান্ড হলো আর্থেরই একটা অংশ, যা অজ্ঞাত কারণে উপরে উঠে এসছে। কং পারবে অ্যান্টার্কটিকায় হলো আর্থে ঢোকার সুড়ঙ্গ দিয়ে সঠিক পথে নিয়ে যেতে। মানুষও হলো আর্থের বিশাল জীবেদের শক্তির উৎসের সন্ধান পাবে, আর গডজিলা কংকে মারতে আসবে না হলো আর্থে। আইল্যান্ড কন্টেইনমেন্টের হাল দেখে রাজিও হয়। পরের সিনে আমরা দেখি কংকে আমেরিকান নেভি জাহাজে করে অ্যান্টার্কটিকা নিয়ে যাচ্ছে। সেখানে মায়া সিমেন্স আসে, ওয়াল্টার সিমেন্সের মেয়ে। এই অভিযানে সে এপেক্সের তরফ থেকে প্রতিনিধি। সে হিভের ব্যাপারে লিন্ডকে বেশ কিছু তথ্য দেয়। হিভের ইঞ্জিন এত পরিমাণ শক্তি তৈরি করে যে লস ভেগাসের মতো শহরকে এক সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। পরের সিনে আমরা দেখি রাত হয়ে গেছে। লিন্ড সবাইকে অভিযানটির বিশদ বিবরণ দেয়। অ্যাডমিরাল উইলকক্স ডক্টর আইলিনকে বলে তার কথা মতো সেই জাহাজ গডজিলার এলাকার দূর থেকে নিয়ে যাচ্ছে। আইলিন জানায় তাও চিন্তার যথেষ্ট কারণ আছে। আলফা প্রজাতিরা একে অপরের অস্তিত্ব অনুভব করতে পারে। তাছাড়াও গডজিলা ও কংয়ের প্রজাতির মধ্যে এই গ্রহের জীবনের শুরু থেকে যুদ্ধ লেগে আছে। অ্যাডমিরাল উইলকক্স জানতে চায় কে কার সামনে মাথা নত করবে সেই নিয়ে যুদ্ধ। ডক্টর আইলিন জানায় কংকে সে 10 বছর ধরে পর্যবেক্ষণ করছে। কং কারোর সামনে মাথা নত করে না। সেই রাতে জিয়া ঘুম ভেঙে কংয়ের দ্রুতগতির হার্ট রেট অনুভব করে কংয়ের কাছে যায়। জিয়াকে দেখে কংয়ের ছটপটানি কমে। তারা দুজন দুজনকে স্পর্শ করে। এই খবর ডক্টর আইলিনের কাছে পৌঁছায়। সে ছুটে আসে এবং ওই বৃষ্টির মধ্যে মাঝ সমুদ্রে বাইরে বেরোনোর জন্য বকাবকি শুরু করে। আইলিনকে জিয়া বলে কংয়ের মন খারাপ, তাই সে বাইরে এসেছে। আইলিন বলে কংয়ের মন খারাপ কারণ কং জানে না তারা কংকে সাহায্য করছে হলো আর্থে তার আদি বাড়িতে ফিরে যেতে। জিয়া জানায় কং সেটা বিশ্বাস করে না। আইলিন জানতে চায় জিয়া কি করে জানলো কং কি বিশ্বাস করে আর কি করে না। আমরা দেখি কং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। পরের সিনে আমরা দেখি ম্যাডিসন বার্নির ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করছে। ম্যাডিসনের বন্ধু জশ তার দাদার গাড়ি নিয়ে এসছে। সেই গাড়িতে তারা দুজন বার্নির খোঁজে বের হয়। গাড়িতে আমরা জানতে পারি বার্নি প্রচুর পরিমাণে ব্লিচ ব্যবহার করে। তারা দুজন অনেক দোকানে গিয়ে খোঁজ নেয় কেউ অনেক পরিমাণ ব্লিচ কিনছে কিনা। একটা দোকানে তারা খোঁজও পেয়ে যায়। বার্নি প্রথমে তাদের সাথে কথা বলতে না চাইলেও ম্যাডিসন এমআরএসএল-এর মেয়ে জানতে পেরে তাদের সাথে দেখা করে। বার্নি ম্যাডিসনকে জানায় সে যে ফাইল ডাউনলোড করেছে তাতে প্রচুর পরিমাণে ভারী সামগ্রী হংকং পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। ম্যাডিসন বার্নির সাথে এপেক্সের ফ্যাসিলিটিতে লুকিয়ে ঢোকার পরিকল্পনা করে আরও তথ্য সংগ্রহ করার জন্য। তারপর আমরা চলে আসি কং এর কাছে। সেখানে আইলিন জিয়ার কাছে জানতে চায় সে আইলিনকে বলেনি কেন কং তার সাথে কথা বলে। জিয়া তো জানে আইলিন কত বছর ধরে কং এর সাথে কথোপকথনের চেষ্টা করছে। জিয়া উত্তরে জানায় কংই তাকে মানা করেছিল ব্যাপারটা আইলিনকে জানাতে। আইলিন জবাবে বলে এখন জাহাজ শুদ্ধ সবাই জানে। পরে নেথন আইলিনকে জিজ্ঞেস করে কং এর মানুষের সাথে ইশারায় কথা বলতে পারাননি। আইলিন জানায় সে নিজেই কংকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছিল কিন্তু কং কখনোই তার সাথে কথা বলার চেষ্টা করেনি। কং জিয়াকে ভরসা করে। জিয়া এই জাহাজে আছে বলে সে শান্ত হয়ে রয়েছে। স্কাল আইল্যান্ডকে ঘিরে থাকা ঝড়টা যখন দ্বীপের ভেতরে চলে আসে সব ইউইরা মারা যায়, কিন্তু কং জিয়াকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। সেদিন কং প্রতিজ্ঞা করে জিয়াকে সব বিপদ থেকে রক্ষা করা। নেথন বলে জিয়া তাহলে কংকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারে। জিয়া যদি কংকে বলে হলো আর্থের পথ দেখিয়ে নিয়ে যেতে তাহলে মানুষ গডজিলার বিরুদ্ধে লড়াই করার সাহস পাবে। তারপর আমরা দেখি জিয়া একটা ঘরে কংয়ের সেই পুতুলটা নিয়ে খেলা করছে। এমন সময় সে কিছু একটা অনুভব করে। সে দেওয়ালে হাত দিয়ে বুঝতে পারে গডজিলা আসছে। সে আইলিনকে খুঁজতে ছুটে যায়। আইলিনকে জানায় গডজিলার ব্যাপারে। অন্যদিকে কংও গডজিলার এগিয়ে আসা অনুভব করে তার হাতের শিকলগুলো খুলতে চায়। আইলিন নেথনকে বলে কংয়ের বাঁধন খুলে দিতে যাতে কং নিজেকে আর তাদেরকে রক্ষা করতে পারে গডজিলার হাত থেকে, কিন্তু নেথন তাতে রাজি হয় না। নেভির জাহাজগুলো গডজিলাকে আক্রমণ শুরু করে। গডজিলার তাতে তেমন কোনো ক্ষতি হয় না, বরং সে নেভির জাহাজগুলো ধ্বংস করে দেয়। অন্যদিকে কং প্রাণপণ চেষ্টা করছে তার বাঁধনগুলোকে খোলার। গডজিলা কংয়ের জাহাজ উল্টে দেয়। কং ডুবে যাচ্ছে দেখে আর কংই গডজিলার হাত থেকে সবাইকে বাঁচাতে পারবে বুঝতে পেরে নেথন কংয়ের বাঁধন খুলে দেয়। কং জাহাজটাকে আবার সোজা করে উপরে উঠে আসে। কং এই জাহাজে জিয়া থাকায় গডজিলাকে অন্য জাহাজের কাছে নিয়ে যেতে চায়। এরপর আমরা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর আইকনিক্সের লড়াইয়ের সিনটা দেখতে পাই। কং কোনো রকমে গডজিলাকে সমুদ্রে ঠেলে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু গডজিলা সমুদ্রের ভেতর থেকে অ্যাটমিক ব্রেথ দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারটা দুটুকরো করে দেয়। কং জলে পড়ে যায়। জলে কং কোনোদিনই গডজিলার সঙ্গে পেরে উঠবে না। আইলিন সেটা বুঝতে পারে আর নেভির ক্যাপ্টেনকে ডেপথ চার্জ ব্যবহার করে কংকে বাঁচাতে বলে। ডেপথ চার্জ ফেটে যায়। আমরা কংকে জাহাজে উঠে আসতে দেখি। সে আর লড়াই করার অবস্থায় নেই। ওদিকে গডজিলা আবারও জাহাজের দিকে এগিয়ে আসছে কংকে শেষ করার জন্য। নেথন জাহাজের সব যন্ত্র আর জাহাজ বন্ধ করে দিতে বলে। এতে গডজিলা ভাবে কং হার মেনে নিয়েছে আর সেখান থেকে চলে যায়, কিন্তু আইলিন জানে জাহাজ চলতে শুরু করলে গডজিলা আবার ফিরে আসবে। নেথন বলে তাহলে আমরা আকাশপথে কংকে নিয়ে যাব। তারপরের সিনে আমরা চলে আসি ফ্লোরিডার প্রিন্সিপলায় ধ্বংস হয়ে যাওয়া এপেক্সের ফ্যাসিলিটিতে। ম্যাডিসন, জশ আর বার্নি তার ভেতরে ঢুকে সাব লেভেল 33-তে কি আছে সেটাই তারা জানতে চায়। বার্নি এর আগে যেখানে বিশাল লোহার বলটা দেখতে পেয়েছিল সেখানে আর কিছুই নেই। ম্যাডিসন একটা লিফট খুঁজে পায় আর সেটা করে তারা তিনজন সাব লেভেল 33-তে এসে পৌঁছায়। তারা দেখে এপেক্সের অখ্যাত একটা ফ্যাসিলিটি। কয়েকজন তাদের দিকে আসছে দেখে ম্যাডিসন আর বাকি দুজন একটা পডের মধ্যে ঢুকে পড়ে। ওই পডের ভিতরে স্কাল ক্রলারদের ডিম দেখতে পায়।
হঠাৎ পডের দরজা বন্ধ হয়ে যায়। জশ পডের ভিতরে থাকা ডিসপ্লেতে দেখে তাদের গন্তব্য হংকং। আমরা দেখি সেই পডটা মাটির নিচে একটা টানেলের মধ্যে দিয়ে ভাসমান অবস্থায় ছুটে যাচ্ছে। তার পরের সিনে আমরা দেখি কংকে বেশ কয়েকটা হেলিকপ্টার মিলে আকাশপথে আন্টার্কটিকায় হলওয়াতে ঢোকার গুহার সামনে নিয়ে এনেছে। সেখানে জিয়া কংকে ওই গুহার মধ্যে ঢুকতে বলে, কিন্তু কং ঢোকে না। নেথন আইলিনকে বলে জিয়াকে দিয়ে বলাতে নিচে তার মতো অনেকে থাকতে পারে। আইলিন প্রথমে মিথ্যা বলতে না চাইলেও বুঝতে পারে কং আন্টার্কটিকার ঠান্ডায় বাঁচবে না। আর কোনো উপায় না দেখে সে জিয়াকে মিথ্যাটা বলতে বলে। জিয়া কংকে বলে নিচে তার পরিবার থাকতে পারে। কং সেটা শুনে গুহার মধ্যে ঢোকে আর বাকিরা তিনটে দলে ভাগ হয়ে হিবে করে তার পিছনে যায়। আমরা এই প্রথম হলওয়াতে ঢোকার পোর্টাল দেখতে পাই। তার মধ্যে প্রবেশ করে অপর প্রান্ত দিয়ে কং আর নেথনের দল হলওয়ার্থে প্রবেশ করে। হলওয়ার্থে প্রবেশ করা মাত্র পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের দিক পাল্টে যায়। সবাই উপরের দিকে পড়তে থাকে। যেহেতু এটা পৃথিবীর ভেতরে তাই উপরের দিকে আকাশ নেই, উপরেও জঙ্গল আর পাহাড়। কং কোনো রকমে একটা পাহাড় ধরে পড়ে যাওয়া আটকায় আর হিভ টিমটেও ওয়াল্টার সিমন্সের কথা মতো মাধ্যাকর্ষণ বলের দিক পরিবর্তন সামনে নেয়। কং জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকে আর আমরা হলওয়ার্থকে প্রথমবারের মতো দেখি। আকাশে কিছু লিফউইং উড়ে বেড়াচ্ছে। এদের আমরা কং স্কাইল্যান্ডেও এর আগে দেখেছি। এমন সময় একটা ওয়ারব্যাট একটা হিপ ধ্বংস করে দেয়। অন্য একটা ওয়ারব্যাট জিয়া আর আইলিনের হিপটাকে আক্রমণ করতে যায়, কিন্তু কং পিছন থেকে ওয়ারব্যাটটাকে ধরে আছাড় মেরে ফেলে। তারপর তার মৃতদেহকে অন্য একটা ওয়ারব্যাটের গায়ে ছুঁড়ে মারে। ওই ওয়ারব্যাটটা কংকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু হিপ থেকে মিসাইল ছুঁড়ে কংকে নেথন সাহায্য করে। কং ওয়ারব্যাটটাকে হারিয়ে তার ঘিলু খেয়ে নেয়। তারপর কং আবারও ছুটতে থাকে, চলে আসে হলওয়ার্থের একটা পাহাড়ে, যেটা এতটাই উঁচু হলওয়ার্থের মাঝ বরাবর পৌঁছে গেছে, যেখানে মাধ্যাকর্ষণ শূন্য। সেখানে কং অনেক পাথর ভেসে থাকতে দেখে। সে একটা পাথর ছোঁয় যা অপর দিকের পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। সেখানে সে একটা বিশাল হাতের মূর্তি খোদাই করা থাকতে দেখে লাফ দিয়ে ওই পাহাড়ে যায়। তার পরের সিনে আমরা চলে আসি ম্যাডিসন আর বার্নির কাছে। তাদের পর হংকং এসে পৌঁছেছে। সেখানে তারা বিশাল আকারের একটা ঘরের মধ্যে ঢুকে। অ্যালার্ম বেজে ওঠে। আমরা দেখি ওয়াল্টার সিমন্স ওই বিশাল আয়তনের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেশনের কথা বলছে। ঘরের নিচে থেকে উঠে আসে মেগা গডজিলার রোবট ভার্সন। একটা কুঠুরি থেকে বেরিয়ে আসে স্কাল কলার। সে ম্যাডিসনকে দেখতে পায়, তার দিকে তেড়ে যায়, কিন্তু মেগা গডজিলা যেটা রেন সিরিজ আবার চালাচ্ছে স্কাল কলারটাকে ধরে মুখে লেজার ক্যানন দিয়ে দুভাগে চিড়ে ফেলে। তারপরে মেগা গডজিলা বন্ধ হয়ে যায়। আমরা জানতে পারি এই রোবটকে শক্তি যোগান দেওয়া কঠিন, আর সেই কারণে সিমন্স হলওয়ার্থের শক্তির উৎস চায়। কেবল সেটাই পারবে মেগা গডজিলার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দিতে। ম্যাডিসন বুঝতে পারে এই কারণে গডজিলা ফ্লোরিডাতে এপেক্সের ফ্যাসিলিটি আক্রমণ করেছিল। এপেক্স গডজিলার রিপ্লেসমেন্ট বানাচ্ছে। মেগা গডজিলার শক্তি ফুরিয়ে এলেও আমরা দেখি তার চোখ কয়েকবার জ্বলে ওঠে আর সেটা থেকে অনেকটা গিরোরার শব্দ বেরোয়। এটা গডজিলা অনুভব করতে পারে আর দিক পরিবর্তন করে। এই খবর মার্কের কাছে গিয়ে পৌঁছায়। গডজিলা হংকংয়ের দিকে যাচ্ছে। পরের সিনে আমরা ফিরে আসি হলওয়ার্থে। কং এগিয়ে চলছে। চারিপাশে ভেঙে পড়া কং মূর্তি। সে একটা বিশাল পাহাড় দেখতে পায়। সেখানে গিয়ে দেখে পাহাড় খোদাই করে কেউ দুর্গ বানিয়েছে। দরজায় হাতের ছাপ, যা কংয়ের সাথে মিলে যায়। কং দরজা খুলে ভেতরে ঢোকে। আমরা দেখি এটা আসলে রাজপ্রাসাদ। কং দরবারের মাঝখানে সিংহাসনের দিকে এগিয়ে যায়। আমরা দেখি মেঝেতে একটা কঙ্কাল পড়ে আছে, একটা গডজিলার কঙ্কাল। তার মাথায় কুঠার গাঁথা। কং কুঠারটা বার করে নেয়। অর্থাৎ গডজিলার প্রজাতি আর কংয়ের প্রজাতির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই রাজদরবার কংয়ের পূর্বপুরুষের। তারাই ছিল হলওয়ার্থের সভ্য জীব, যাদের মধ্যে রাজা, প্রজা, সমাজের ধারণা ছিল। হিভ দুটো মাটিতে নামে। কং সিংহাসনে বসে। তারপর আমরা চলে আসি হংকংয়ে। ম্যাডিসন, বার্নি আর জশ এপেক্সের হেডকোয়ার্টার্স লুকিয়ে পর্যবেক্ষণ করছে। এমন সময় তারা একটা ঘরের মধ্যে গিডোরার একটা মাথার কঙ্কাল দেখতে পায়। গডজিলা কিং অফ দ্য মনস্টারের শেষে আমরা দেখেছিলাম জোনা গিডোরার একটা মাথা পায়, আর এখন আমরা জানতে পেরেছি সেই মাথা সে এপেক্সকে বিক্রি করেছে। বার্নি বলে গিডোরার ঘাড় এত লম্বা ছিল মাথা তিনটে স্নায়ুর বদলে টেলিপ্যাথিক ভাবে যোগাযোগ করত। গিডোরার এই শক্তি ব্যবহার করে একজন পাইলট এখানে বসে মেগা গডজিলাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা বলে দিই, একজন চালাচ্ছে বলেই মেকা, নিজে থেকে চললে নাম হতো রোবো গডজিলা। এরপর আমরা দেখি গডজিলা হংকংয়ে চলে এসছে আর তার যা কাজ সেটাই করছে, ভাঙচুর করা। মার্ক আর বাকি মোনার্কের সদস্যরা দল সমেত হংকংয়ে এসে পৌঁছেছে। তারপর আমরা ফিরে যাই হলওয়ার্থে। কংয়ের হাতে থাকা কুঠারের ফলা জ্বলে ওঠে গডজিলার অ্যাটমিক ব্লু রঙে। সে মেঝেতে কুঠারের আকারের একটা খাঁজ দেখতে পাই। সেখানে কুঠার রাখার পর আমরা দেখি পুরো মেঝেতেই নীল রংটা ছড়িয়ে পড়েছে আর সিংহাসনকে ঘিরে গডজিলার একটা ছবি ফুটে উঠেছে। যা দেখে আমরা বুঝতে পারি ওই কুঠারের ফলা আসলে গডজিলার পিঠের পাখনা, হাতল থায়ের হাড় আর চামড়া দিয়ে বেঁধে বানানো হয়েছে ওই কুঠার। অর্থাৎ গডজিলার পিঠের পাখনা হলওয়ার্থের শক্তি শোষণ করে ধরে রাখে। সেই শক্তি থেকে গডজিলা অ্যাটমিক ব্রেথ আক্রমণটি করে। গডজিলা অনুভব করতে পারে কং হলওয়ার্থের শক্তি ব্যবহার করছে। সে মাটিতে অ্যাটমিক ব্রেথ মারে। অন্যদিকে মায়া তার লোকেদের বলে হলওয়ার্থের এই শক্তি উৎসর একটা স্যাম্পল নিয়ে আপলোড করতে, যাতে তার বাবা এই শক্তির নকল বানাতে পারে। আইলিন বাধা দেয়। মায়ার লোকেরা তার দিকে বন্দুক তাক করে। কং গর্জে ওঠে।
সেই গর্জনের রাজদরবারের ছাদে থাকা হেলহকরা সবাইকে আক্রমণ করতে শুরু করে। ততক্ষণে শক্তির উৎসের গঠন আপলোড হয়ে পৌঁছে গিয়েছে হংকংয়ে এপেক্সের হেডকোয়ার্টার্সে। ওয়াল্টার সিমন্স তখনই মেগা গডজিলাকে চালানোর আদেশ দেয় রেন সেরিজাওয়াকে। রেন তাকে বোঝানোর চেষ্টা করে কোনো পরীক্ষা ছাড়াই নতুন শক্তির উৎস গডজিলার বিরুদ্ধে ব্যবহার করা ঠিক হবে না, কিন্তু শেষে সিমন্সের আদেশে বাধ্য হয় মেগা গডজিলা চালাতে। অপরদিকে হেলহকরা এক এক করে এপেক্সের দলটাকে মারতে থাকে। মায়া কোনো রকমে হিভে উঠতে সক্ষম হয়। অন্যদিকে নেথন, আইলিন আর জিয়া হিভে উঠবে তার আগেই সেখানে একটা হেলহক এসে পড়ে। নেথন তাকে সরাতে একটা পাথর ছুঁড়ে মারে, কিন্তু হেলহকটা এতে রেগে গিয়ে নেথনকে আক্রমণ করতে যাবে এমন সময় গডজিলার অ্যাটমিক ব্রেথ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। হ্যাঁ, গডজিলা অ্যাটমিক ব্রেথ দিয়ে পৃথিবী ফুটো করে ফেলেছে। গডজিলা সেই গর্তের মধ্যে দিয়ে চেঁচিয়ে কংকে যুদ্ধের আহ্বান জানায়। উল্টো দিকে কংও তাই করে। রাজদরবার ভেঙে পড়তে শুরু করে। মায়ার হিভ কংকে সামনে থেকে সরাতে গুলি চালায়। কং হিভটাকে ধরে চেপে ফাটিয়ে ফেলে। দরবার ভেঙে পড়তে দেখে কং রেগে যায়। সে ওই কুঠার নিয়ে গডজিলা তৈরি ওই গর্তে ঝাঁপ দেয়। নেথন, আইলিনের জিয়াও দ্বিতীয় হিভে করে কংয়ের পিছনে যায়। অপরদিকে এপেক্স হেডকোয়ার্টার্সে ম্যাডিসন, বার্নি আর জশ একটা ঘরের মধ্যে এসে পৌঁছায়। সেখানে তারা হলওয়ার্টের শক্তির উৎস ব্যাপারটা সম্বন্ধে জানতে পারে, কিন্তু তিনজনই তারপর ধরা পড়ে যায়। তারপর আমরা কংকে ওই গর্ত থেকে কুঠার হাতে উঠে আসতে দেখি। গডজিলা আর কংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সমুদ্রে কং গডজিলার সামনে টিকতে না পারলেও উঁচু বিল্ডিংয়ে ভরা শহুরে পরিবেশে সে গডজিলাকে হারাতে থাকে। গডজিলা অ্যাটমিক ব্রেথ ব্যবহার করে, যা কং ওই কুঠার দিয়ে আটকে দেয়। উল্টে ওই কুঠার অ্যাটমিক ব্রেথ শোষণ করে আরও শক্তিশালী হয়ে ওঠে, এতটাই যে গডজিলার পায়ে গেঁথে দেয় কং। কিন্তু গডজিলা তাতে খুব একটা আহত হয় না। গডজিলা সেই কুঠার ছুঁড়ে ফেলে দেয়। কংয়ের ঘাড়ে অ্যাটমিক ব্রেথ লাগে, অনেকটা পুড়ে যায়, কিন্তু কং কোনো রকমে কুঠারটা হাতে নিয়ে গডজিলার মাথায় মারে। অভিঘাতে কং ছিটকে যায়, কিন্তু কুঠারের আঘাতে গডজিলাও জ্ঞান হারিয়ে উল্টে পড়ে যায়। অন্যদিকে ম্যাডিসনের বাকি দুজনকে ওয়াল্টার সিমেন্সের কাছে নিয়ে যাওয়া হয়। সিমেন্স ম্যাডিসনকে চিনতে পারে। ম্যাডিসন বলে এপেক্স কেন গডজিলাকে ধ্বংসলীলা চালানোর জন্য উস্কাচ্ছে। সিমেন্স জানায় পৃথিবীর কেবলমাত্র একটাই আলফা প্রজাতি, আর সেটা হলো মানুষ। এরপর আমরা দেখি গডজিলার জ্ঞান ফিরেছে। সে উঠে চারিদিকে কংকে খুঁজতে থাকে, কিন্তু কং একটা উঁচু বিল্ডিংয়ের চূড়ায় ঘাপটি মেরে বসে। কং লাফ দিয়ে গডজিলার ঘাড়ে পড়ে। প্রথমে গডজিলার সাথে পেরে উঠলেও গডজিলা রেগে গেছে। সে কংয়ের হাত কামড়ে ধরে মোচড় দিয়ে কংকে নিজের ঘাড় থেকে ছুঁড়ে ফেলে। কংয়ের হাতের হাড় সরে যায়। গডজিলা কংয়ের বুক চিড়ে দিতে থাকে, তারপর বুকের ওপর পা দিয়ে দাঁড়ায়। গডজিলা চিৎকার দিয়ে কংকে মাথা নত করতে বলে, কিন্তু প্রত্যুত্তরে কংও গডজিলার দিকে গর্জে ওঠে। কং মরতে রাজি, কিন্তু মাথা নত করতে না। গডজিলা কংকে জানে মারে না, সেখান থেকে চলে যায়। তবে কংয়ের যা অবস্থা সে এমনিও বাঁচবে না। অপরদিকে রেন সেরিজাওয়া মেগা গডজিলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু সম্পূর্ণ শক্তি পাওয়ার পর রেনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মেগা গডজিলার সাথে। আমরা দেখি মেগা গডজিলা নিজে থেকেই নড়ছে, সে সিমেন্সকে মেরে দেয়। অন্যদিকে পাইলটের চেয়ারে রেন ইলেকট্রিক শকে অজ্ঞান হয়ে পড়ে। এখানে কি হলো একটু বলে দিই। গিডোরা যেহেতু টেলিপ্যাথিকভাবে যোগ রাখত তার তিনটে মাথার মধ্যে, তার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের থেকে কম কিছু না। আমরা গডজিলা কিং অফ দ্য মনস্টারে দেখেছি গিডোরার মাথা কেটে গেলে আবার গজায়, প্রাণীর হাড়েও ডিএনএ থাকে। এই দুই কারণে গিডোরার সত্তা তখনও বেঁচে ছিল ওই কঙ্কালের মধ্যে, যা হলওয়ার্থের অফুরন্ত শক্তি পেয়ে মেগা গডজিলার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নেয়। এরপর আমরা দেখি ম্যাডিসনের বাকি দুজন কোনো রকমে সে আক্রমণে বেঁচে গেছে। অপরদিকে মেগা গডজিলা, যেটা কিনা এখন গিডোরার মাথার কঙ্কাল নিয়ন্ত্রণ করছে, টেলিপ্যাথিকভাবে পাহাড় ভেঙে বেরিয়ে আসে। সে হংকং সহ ধ্বংস হতে থাকে। গডজিলা আর মেগা গডজিলা একে অপরের দিকে তেড়ে যায়। গডজিলা কংয়ের সাথে লড়াই থেকে যথেষ্টই দুর্বল, সে মেগা গডজিলার সাথে পেরে ওঠে না। ম্যাডিসন বাকি দুজনকে বলে তাদের মোনার্ককে এই ব্যাপারে জানাতে হবে, কিন্তু জশ বলে তারাই পারবে গডজিলাকে সাহায্য করতে। গিডোরা এখান থেকে মেগা গডজিলা নিয়ন্ত্রণ করছে। গিডোরার মাথার কঙ্কাল আর মেগা গডজিলা স্যাটেলাইটের সংযোগের মাধ্যমে যুক্ত আছে। সে কম্পিউটার থেকে এই সংযোগ বন্ধ করে দিতে পারবে, কিন্তু কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত। অপরদিকে আইলিন আর বাকি দুজন কংয়ের কাছে নামে। তারা গডজিলাকে মেগা গডজিলার সাথে লড়তে দেখতে পায়। গডজিলা বাজে রকমের মার খাচ্ছে। জিয়া কংয়ের হার্টবিট অনুভব করে বুঝতে পারে কং মারা যাচ্ছে। আইলিন বলে কংয়ের হৃৎপিণ্ডকে আবার শুরু করার জন্য অনেক বড় বিদ্যুতের ঝটকা লাগবে। তোমরা হয়তো সকলেই জানো বিদ্যুতের শক দিয়ে থেমে যাওয়া হার্ট আবার চালু করা যায়। নেথন বুঝতে পারে হিভের ইঞ্জিন ব্যবহার করে কংয়ের হার্ট চালু করার মতো বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। অন্যদিকে গডজিলা তখনও মেগা গডজিলার কাছে মার খেয়েই যাচ্ছে। জশ পাসওয়ার্ড খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। গডজিলা মেগা গডজিলার দিকে অ্যাটমিক ব্রেথ ছোড়ে, আর মেগা গডজিলা তার লেজার ব্লাস্ট, কিন্তু দুর্বল গডজিলার অ্যাটমিক ব্রেথ মেগা গডজিলার লেজার ব্লাস্টের সামনে টিকতে পারে না। সে ছিটকে যায় আর উঠে দাঁড়াতে পারে না। অন্যদিকে নেথন হিভটা কংয়ের বুকের ওপর রাখে আর সব শক্তি একবারে বেরোনোর ব্যবস্থা করে সেখান থেকে দূরে দৌড় দেয়। হিভের সব শক্তির ঝটকায় কংয়ের হার্ট আবার চালু হয়ে যায়। জিয়া কংকে বোঝায় গডজিলা শত্রু না, মেগা গডজিলা হলো আসল শত্রু। সে কংকে গডজিলার সাহায্য করতে বলে। কং একটা বিল্ডিংয়ে নিজের হাত বাড়ি মেরে হাত ঠিক জায়গায় বসায়। অন্যদিকে বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য সিস্টেম লক হয়ে যায়। অপরদিকে মেগা গডজিলা গডজিলাকে বেধড়ক পেটাচ্ছে। সে গডজিলার মুখ ফাঁক করে ধরে। মেগা গডজিলা গডজিলাকে ঠিক ওইভাবেই মারতে চায় যেভাবে গডজিলা মিয়ামোটোকে মেরেছিল। সেই সময় কং এসে গডজিলাকে বাঁচায়, তারপর গডজিলা কংকে। তারা দুজন মিলে মেগা গডজিলাকে মারতে থাকে, কিন্তু কং আর গডজিলা দুজনে লড়াই করে
দুর্বল। মেগা গডজিলা তাদের দুজনকে আলাদা করতে সক্ষম হয়। কং সেই কুঠারটা দেখতে পায়, সেটা তুলে নিয়ে মেগা গডজিলাকে আক্রমণ করে, কিন্তু গডজিলার সাথে লড়াইয়ে কুঠারের সব যা শেষ হয়ে গেছে, তাই কুঠারের আঘাতে মেগা গডজিলা তেমন খুব একটা ক্ষতি হয় না। মেগা গডজিলা কংকে মারতে যাবে, এমন সময় জশ বার্নির হাতে থাকা মদের বোতল থেকে মদ কম্পিউটারের ভেতরে ঢেলে দেয়। তাতে কিছুক্ষণের জন্য মেগা গডজিলার সাথে গিডোরার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এই সুযোগে গডজিলা অ্যাটমিক ব্রেথ দিয়ে কুঠারটা চার্জ করে দেয়। কং সেটা দিয়ে মেগা গডজিলার টুকরো টুকরো করে দেয়। কং বিধ্বস্ত, সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আমরা দেখি ম্যাডিসন তার বাবাকে খুঁজে পেয়ে যায়। সে বার্নির সঙ্গে মার্কের পরিচয় করায়। হঠাৎ গডজিলার গর্জনে সব কেঁপে ওঠে। গডজিলা কংয়ের দিকে এগিয়ে যায়। কংও কুঠার হাতে উঠে দাঁড়ায়, কিন্তু কিছুক্ষণ পর সেটা ফেলেও দেয়। সে গডজিলার সাথে লড়তে চায় না। গডজিলা ঘুরে চলে যায়। আমরা দেখি গডজিলা আসলে হাঁপিয়ে গেছিল, সে সমুদ্রে ফিরে যায়। পরের সিনে আমরা চলে আসি হল আর্থে। এটাই এখন কংয়ের নতুন ঘর। এখানেই মুভি সমাপ্তি। গডজিলা বনাম কং মুভিতে আমরা প্রথমবারের জন্য মনস্টারভার্সে হল আর্থকে দেখতে পেলাম। এই হল আর্থে সকল টাইটানদের জন্ম। বলে রাখি, কংয়ের প্রজাতিকে টাইটান হিসেবে গণ্য করা হয় না। কংয়ের প্রজাতি হলো গ্রেট এপস, বাকি সকলেই টাইটান্স। এই মুভিতে আমাদের আরও নতুন কিছু টাইটানদের সঙ্গে পরিচয় হয়েছে, যেমন ওয়ার ব্যাট আর হেলহক। সাথে জানতে পেরেছি গডজিলা আর কংয়ের প্রজাতির মধ্যকার যুদ্ধ সম্পর্কে। ওই যুদ্ধে কংয়ের প্রজাতি জয়ী হয়েছিল গডজিলার পিঠের পাখনা দিয়ে তৈরি ওই কুঠারের জন্য। সেই হিসেবে গডজিলা তার প্রজাতির শেষ সদস্য, বাকিরা সবাই যুদ্ধে মারা গেছে। তাহলে কং কি করে তার প্রজাতির শেষ সদস্য হয়, যেটা কিনা আমরা কং স্কাইল্যান্ডে জেনেছিলাম? তার প্রজাতি তো যুদ্ধে জিতেছিল। তাহলে বাকি কংরা কোথায়? এর উত্তর আমরা পাবো মনস্টারভার্সের পরবর্তী মুভি গডজিলা এক্স কং নিউ এম্পায়ার থেকে, যার মুভি এক্সপ্লেনার পরের সপ্তাহে আসছে না, কারণ মুভি এবছর মার্চে মুক্তি পাবে। তখন তো অবশ্যই বানাবো। পরের সপ্তাহে মনস্টারভার্সের সম্পর্কিত একটা মুভিরই এক্সপ্লেনার আসবে, নাম বলবো না, সারপ্রাইজ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। মনস্টারভার্সে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু ঠকবে। সব থেকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আর বিশ্লেষণ পাবে কেবলমাত্র আমাদের মুভি এক্সপ্লেন্ডে। 2-3 ঘন্টা মুভির সব তথ্য, সব রোমাঞ্চ মাত্র 20 থেকে 25 মিনিটে। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা সিনেমা এক্সপ্লেইন নিয়ে।